গল্পের বাক্সবাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি মুরারি মোহন বিটের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। দূরের কালী মন্দিরের পেটা ঘড়িতে রাত 12টা বাজল। প্রবীর তার বিছানায় বসে গভীর চিন্তায় মগ্ন। মাথার দিকের দেওয়ালে একটা কেরোসিন তেলের ওয়াল ল্যাম্প মৃদু আলো বিকিরণ করছে। প্রবীর হয়তো ভাবছে পুরো বাড়িটার ভৌতিক রহস্যের সঙ্গে জমিদার বাড়ির খুনের রহস্যের কোনো সম্বন্ধ আছে কি না। আছে কি না, যদি থাকবে তাহলে অমন ভৌতিক পরিবেশের মধ্য দিয়ে ছোড়াখানা আলমারির গায়ে এসে বিঁধল কেন? এ প্রশ্নের সঠিক উত্তর কে দেবে? দেবার কেউ নেই। তাকে বুদ্ধি খরচ করে এর উত্তর বের করতে হবে। কিন্তু কেমন করে, কোন পথে অগ্রসর হলে সে পাবে এর সমাধান? ছেলেটা নিজের দোষে মারা গেছে। পরের দিন রাত 2টোর সময় সে একা গেল ওই পোড়ো বাড়িটার দিকে। তারপর যা হবার তাই হয়েছে। ভূতের দল গলা টিপে তাকে মেরে ফেলে রেখেছে জলার ধারে। মানদার কথাগুলো প্রবীরের মন থেকে নড়তে চায় না। সুযোগ পেলেই মনের গহনে এসে উঁকি দেয়। প্রবীর স্বেচ্ছায় তাদের গ্রহণ করে নিজের ভাবনার খোরাক সংগ্রহ করে। কিন্তু সমাধান কই? ভাবনায় এর সমাধান হবে না। কার্যক্ষেত্রে তাকে অবতীর্ণ হতে হবে স্বয়ং, নচেত নয়। ঢং। রাত 1টা। ভূতের আবির্ভাবের সময় হলো পোড়োবাড়ির আনাচে কানাচে। চঞ্চল হয়ে উঠে প্রবীর। যবনিকা পড়ল চিন্তায়, মনে অধীর উত্তেজনা। ঝিমিয়ে পড়া মনে এলো চেতনা। আরও মিনিট 5 পরে প্রবীর দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। থমথমে নিশুতি রাত। ঝিঁঝি পোকার বিরাম বিচ্ছেদহীন আর্তনাদে মুখর হয়ে উঠেছে চারিদিক। হঠাৎ এক ঝলক জোরালো বিদ্যুৎ। প্রবীর বুঝল আকাশে মেঘের সমাবেশ হয়েছে। ফাঁকা জায়গায় এসে আকাশের দিকে ভালো করে চেয়ে দেখল। জমাট কালো ঘন মেঘে ছেয়ে গেছে সারা আকাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুতের মৃদু ঝিকিমিকি এদিকে ওদিকে। গড়গড় করাত অতি নিষ্ঠুরভাবে আচমকা নৈশ স্তব্ধতা চূর্ণ বিচূর্ণ করে গর্জে উঠল মেঘ দৈত্য। প্রবীর ভাবনায় পড়ল, এক্ষুনি যদি বৃষ্টি নামে তাহলে আর ভূত দেখার স্বাদ পূর্ণ হবে না। আর কিছু না ভেবে সে দ্রুত পা চালিয়ে দেয় শুভঙ্কর বাবুর শয়ন ঘরের উদ্দেশ্যে। শয়ন ঘরের সামনে এসে দরজায় আঙুলের টোকা মেরে ডাকল, শুভঙ্কর বাবু। বার দুয়েক ডাকতে শুভঙ্কর বাবুর সাড়া পাওয়া গেল। কে? প্রবীর সসংকোচে বলে, আমি প্রবীর। ও, প্রবীর বাবু। দরজা খুলে বেরিয়ে এলেন শুভঙ্কর বাবু। বললেন, এখন রাত কটা? প্রবীর উত্তর দেয়, 1:10। দাঁড়ান, ডেকে আনি। মানদার ঘরের পাশের ঘরখানায় শুয়েছে শম্ভু। নীতিশবাবুর শোচনীয় মৃত্যুর বিভীষিকা দেখে সে আর একা সুখদেবের কুড়েতে রাত্রিবাস করতে ভরসা পায়নি। তাই শুভঙ্করবাবুর কাছ থেকে এখানে থাকবার অনুমতি নিয়েছে। শম্ভুকে ডেকে 3জনে এসে পৌঁছলেন ছাদে। সকলেই সাগ্রহে দৃষ্টিপাত করলেন পোড়োবাড়িটার দিকে। তখনও প্রেতাত্মাদের আবির্ভাব ঘটেনি। খুব আবছা আবছা দেখা যাচ্ছে বাড়িটা, কিন্তু বাড়ি বলে মনে হয় না। অন্ধকারের জমাট স্তূপ যেন। এখনো দেখছি আবির্ভাব হয়নি, একটু অপেক্ষা করতে হবে প্রবীরবাবু। শুভঙ্কর বাবু বললেন। প্রবীর বলল, অপেক্ষা করতে আমার মোটেও আপত্তি নেই, কিন্তু আকাশের যেরকম অবস্থা এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। আকাশের দিকে চেয়ে শুভঙ্কর বাবু বললেন, তাই তো, ভয়ানক মেঘ করেছে দেখছি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবার সম্ভাবনা। সত্যিই তাই। যাক, আজ না হয় কাল, কাল না হয় পরশু ভূত আপনাকে নিশ্চয় দেখাবো। তবে
অন্তত আর 8 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না নামে ওদের দেখা অনিবার্য পাবেন। দেখা যাক। কট কর করাত। আবার একটা বৃষ্টির বিকট আওয়াজ, কোনো বধির করে দেবে যেন। এবং সেই আওয়াজের সঙ্গে সঙ্গে 3 জনেই সভয়ে ও সবিস্ময়ে দেখে মাইলখানেক দূরে মেঘের বুক থেকে এক ঝলক বিদ্যুৎ নেমে এসে লম্বা লম্বা গাছগুলোর আড়ালে ডুবে গেল। বাজ পড়ল, বললেন শুভঙ্কর বাবু। প্রবীর বা শম্ভু কেউ কোনো কথা বলল না। বাজ পড়ার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। দেখতে দেখতে শুরু হলো ঝড়, এলোমেলো ঝড়। 3 জনে রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়ল ফাঁকা ছাদের উপরে। প্রবীর আর শম্ভু দুজনেরই মন খারাপ হয়ে গেল খুব। আজ বুঝি আর ভূত দেখা ভাগ্যে ঘটে না। আকাশের মেঘ পাগল হয়ে উঠছে ক্রমশ, সেই সঙ্গে বাড়ছে ঝড়ের বেগ, আর বাড়ছে ওধারের ওই দীর্ঘ ঝাউ গাছটার আর্তনাদ। শুভঙ্করবাবু বলে উঠলেন, ওই দেখুন, ওই ওই প্রবীরবাবু, ওই যে। প্রবীর আর শম্ভু তক্ষুনি তাকালো বাড়িটার দিকে। দেখল জমাট অন্ধকারের মধ্যে এদিক ওদিক ইতস্তত ঘুরে বেড়াচ্ছে আগুনের কতকগুলো গোল গোল নীলাভ ভাটা, আর মাঝে মাঝে এদিকে ওদিকে দপদপ করে জ্বলে উঠছে আগুনের শিখা। তারপরেই কানে এলো বিকট অট্টহাসি, হরেক রকম সুরের প্রাণ কাঁপানো অট্টহাসি। শুনতে পাচ্ছেন প্রবীরবাবু? শুভঙ্করবাবু বললেন। অন্ধকারে চট করে বোঝা যায় না, কিন্তু বিশেষভাবে নজর দিলে বুঝতে কষ্ট হয় না যে প্রবীরের ভ্রুযুগল কোঁচকানো। সেই কোঁচকানোর মধ্যে কেমন যেন সন্দিগ্ধ ভাব। তার চোখের তারা দুটো অস্বাভাবিক রকমের স্থির হয়ে ভৌতিক লীলা লক্ষ্য করছে। শম্ভুর অবস্থাও তেমনি। ওদিকের হাসিতে বিরাম নেই, বিচ্ছেদ নেই। হা 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 হা। ওদিকের হাসিতে বিরাম নেই, বিচ্ছেদ নেই। অবিরাম হাসির আওয়াজ আসছে, আর সেই সঙ্গে মেঘ দৈত্যের গর্জন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিদ্যুতের ঝলকানি। এরপরই পোড়ো বাড়িতে আরেক নতুন দৃশ্যের অবতারণা হলো। প্রবীর এবং শম্ভু সব বিস্ময়ে দেখল বাড়িখানার বাঁ দিকটার একটা বড় ঝোপের আড়াল থেকে গলগল করে ধোঁয়া উঠছে, যে আগুনের শিখাগুলো দপদপ করে জ্বলছে মাঝে মাঝে। সেই আগুনের রক্তবর্ণ আভায় ধোঁয়ার কুণ্ডলীগুলো ভয়ঙ্কর রকমের লাল দেখাচ্ছে। সহসা, আমি পোড়ো বাড়িতে চললাম শুভঙ্করবাবু, এক্ষুনি ফিরে আসব, বলে প্রবীর সিঁড়ির দরজার দিকে ছুটল। আঁতকে উঠে শুভঙ্করবাবু বললেন, সর্বনাশ, না না, ওখানে যাবেন না প্রবীরবাবু, আমার কথা শুনুন। মাপ করবেন, ভূতদের সঙ্গে সাক্ষাৎ না করে আমি থাকতে পারবো না, বলেই দ্রুত সিঁড়ি বেয়ে নেমে গেল প্রবীর। শুভঙ্করবাবু সিঁড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়ে বললেন, অবুঝ হবেন না প্রবীরবাবু, শুনুন, যাবেন না, অযথা বিপদ ডেকে আনেন কেন। প্রবীর ততক্ষণে বাড়ির বার। শুভঙ্করবাবু এবার অসহায়ভাবে ফিরলেন শম্ভুর দিকে। এখন কি করা যায় বলতো শম্ভু, প্রবীরবাবু তো মহা বিপদে ফেললেন। তাই তো, মাথা চুলকোতে থাকে শম্ভু। আচ্ছা, আমি দেখছি, বলে ঠিক প্রবীরের মতোই সেও দ্রুত সিঁড়ি বেয়ে নেমে গেল। প্রবীর ছুটে চলেছে উন্মুক্ত মাঠের মধ্য দিয়ে। তার খানিক পেছনে অস্পষ্ট ছায়ারেখার মতো দেখা যাচ্ছে শম্ভুকে দৌড়তে। প্রবীর ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। পোড়ো বাড়িটা নিকটবর্তী হচ্ছে ক্রমশ। আগুনের ভাটাগুলোও স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। আকাশের মেঘমালা ঘন হয়েছে আরও। ঝড়ের বেগও বেড়ে উঠেছে দ্বিগুণ। সেই সঙ্গে বেড়েছে বিদ্যুতের চমক, মেঘের গর্জন, বৃষ্টির আওয়াজ। চমকে ওঠে প্রবীর, কি বিঘ্ন! তবু সে ছোটে ছোটে প্রাণপণে। তাকে দেখতেই হবে ওরা কেমন ধারা ভূত। আসুক প্রলয়ের বৃষ্টি, পলে পলে পড়ুক বজ্র, তবু সে থামবে না।
ভূতের দল তাকে টানছে, থামবার সাধ্য কি তার? শম্ভুও থামবে না, ওকেও টেনেছে ভূতে। শুভঙ্করবাবু জানেন প্রবীরকে নিরস্ত করার উদ্দেশ্যেই শম্ভু ছুটেছে, কিন্তু আসলে তা নয়। শম্ভু ছুটেছে ভূতের আকর্ষণে। প্রবীরের কাছ থেকে পোড়ো বাড়িটা আর 30 গজ মাত্র তফাতে। এমন সময় নামল মুষলধারে বৃষ্টি। আকাশের ঐরাবত খেপেছে যেন। বৃষ্টির সে কি তোড়, যেমন তেজ তেমনি গর্জন। প্রবীর তবু থামে না। পোড়ো বাড়ির আনাচে কানাচে যে অগ্নিশিখাগুলো জ্বলছিল সেগুলো জলের সঙ্গে সঙ্গে নিভে গেল। জেগে রইল শুধু আগুনের ভাঁটাগুলো। সেগুলো ঠিক সেইভাবেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। জলার ধারে পৌঁছে প্রবীর তার দ্রুত গতিকে সংযত করে মৃদু গতিতে সন্তর্পণে অগ্রসর হল। তার সবচেয়ে কাছে যে আগুনের ভাঁটা দুটো ঘুরে বেড়াচ্ছে প্রায় 25 হাত দূরে হবে তার কাছ থেকে, সে ভাঁটা দুটোকে লক্ষ্য করেই সে অগ্রসর হল। পকেটে রিভলভারটা চেপে ধরেছে শক্ত করে, যে কোনো মুহূর্তে প্রয়োজনে লাগতে পারে। নীলাভ আগুনের ভাঁটা দুটোর প্রায় কাছাকাছি এসে পৌঁছেছে, হয়তো 15 হাত তফাৎ। ঠিক প্রবীর বুঝতে পারল সে যেমন এগোচ্ছে ভাঁটা দুটোর দিকে, ভাঁটা দুটোও তেমনি এগিয়ে আসছে তারই দিকে, হেলতে দুলতে 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 ধীরে ধীরে। প্রবীর থমকে দাঁড়িয়ে পড়ে, পকেটে রিভলভারটা চেপে ধরে আরও শক্ত করে। ভাঁটা দুটো এগিয়ে আসছে ক্রমশ, সেই সঙ্গে কমে আসছে দুজনের ব্যবধান। আর 10 হাত মাত্র তফাৎ। 9 হাত, 8 হাত, 7 হাত। এ কি, যা ভেবেছিল তা তো নয়। ভেবেছিল মানুষই বুঝি দুটো আগুনের ভাঁটা নিয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু মানুষের বদলে চোখের সামনে কি দেখছে সে? স্বপ্নেও সে ভাবতে পারেনি এমন ভয়ঙ্কর বিভীষিকা তাকে দেখতে হবে। রক্ত জল হয়ে আসে প্রবীরের, চোখ দুটো বিস্ফারিত। এক্ষুনি বুঝি বন্ধ হয়ে যাবে ও হৃদযন্ত্রের ক্রিয়া। জ্বলন্ত চোখের বিভীষিকা নিয়ে নরকঙ্কালটা এগিয়ে আসছে, ঠিক তেমনি হেলে দুলে দুলে দুলে, ঠিক তেমনি ধীরে ধীরে। আর 5 হাত তফাৎ। শম্ভু প্রায় কাছে এসে গেছে, পেছনে ওর পায়ের শব্দ স্পষ্ট। গুরুম গুরুম। আচম্বিতে প্রবীরের রিভলভার থেকে দুটো গুলি ছুটে বেরিয়ে গেল নরকঙ্কালটার বুক লক্ষ্য করে। গুলির আঘাতে কঙ্কালটা শুধু একবার কেঁপে উঠল, তারপরই আবার এগিয়ে আসতে লাগলো ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি হেলতে দুলতে দুলতে দুলতে। আবার ছুটল দুটো গুলি। শম্ভু এসে গেছে, সে আর 10 হাত পেছনে। হঠাৎ মাথায় একটা কঠিন জিনিসের রূঢ় আঘাত। আর্তনাদ করে প্রবীর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল কাটা ঝোপের ওপর। তার পড়ার সঙ্গে সঙ্গে শম্ভু এসে পৌঁছল সেখানে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে এসে কঙ্কালের অস্তিত্ব টেরই পেল না, যেন হাওয়ায় মিশে গেছে। শুধু সে শুনতে পেল এক বিকট অট্টহাসি, এবং হাসির সে শব্দ ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে গেল দূর দূরান্তে। প্রবীরকে পরীক্ষা করে শম্ভু বুঝল সে মরেনি, তবু রক্ষে। কি দুর্ভাবনাই না হয়েছিল শম্ভুর। তার এখন প্রথম আর প্রধান কর্তব্য দুশ্মন না আবার এসে আক্রমণ করে, সে সম্ভাবনা থেকে নিজেদের বাঁচানো। তাই তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে সে প্রবীরের রিভলভারটা খুঁজে নিয়ে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে গুলি চালাতে লাগলো। গোটা 4-5 গুলি ছুঁড়ে নিরস্ত হলো শম্ভু। বেশ কান খাড়া করে শুনল কাছে কেউ আছে কি না, কিন্তু বৃথা। বৃষ্টির ঝমঝম আওয়াজে কোনো শব্দ কানে আসবার উপায় নেই। যাই হোক, আর বিলম্ব না করে জ্ঞানহারা প্রবীরকে কাঁধে ফেলে জমিদার বাড়ির উদ্দেশ্যে সে রওনা হল। বৃষ্টি ঝরছে মুষলধারে, ছমছম ছমছম। দিন 3 পরের কথা। ডাক্তারের আপ্রাণ চেষ্টায় প্রবীরের অবস্থা এখন কিছু ভালো, কিন্তু অতিরিক্ত রক্তপাত হওয়ার দরুন দেহ তার অত্যন্ত দুর্বল। দাঁড়ালে মাথা ঘোরে, অন্ধকার দেখে চতুর্দিকে,
এক পা হাঁটবার সামর্থ্য নেই। হাঁটতে গেলে টলে পড়ে যাবার আশঙ্কা, তাই তার চলাফেরা বন্ধ। কাজের মধ্যে শুয়ে শুয়ে শুধু বই পড়া, গল্প করা এবং সময় মতো আহার আর নিদ্রা। মনটা কিন্তু তার ছটফট করে মরছে প্রতিক্ষণ। যার মাথার উপর অমন ভয়ঙ্কর কাজের চাপ, সে কি কুড়ের মতো সর্বদা বিছানায় গা এলিয়ে শুয়ে থাকতে পারে? থাকতেই হবে, উপায় নেই, নিরুপায় সে। অথচ পোড়োবাড়িটা প্রতি মুহূর্তেই তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে, আয় আয়। ডাকছে সেই কঙ্কালটা, ডাকছে মরার মাথাটা। রাত প্রায় 11:15 হবে। প্রবীর ভাবছে। তার একমাত্র চিন্তা পোড়োবাড়িটাকে কেন্দ্র করে। ঘুম নেই চোখে, ঘুম আসবে কোথা থেকে? এবং যতদিন না সে তার এই ভয়ঙ্কর কাজের বিরাট দায়িত্বের ভার মাথা থেকে নামাতে পারছে, ততদিন সে ঘুমের আশা করে না আর। প্রবীর ভাবছে একই রহস্য। রাতের পর রাত সর্পসংকুল পোড়োবাড়ির আনাচে কানাচে কণ্টকময় ঝোপ জঙ্গলের মধ্যে এমনভাবে ভূতের অভিনয় করার অন্তরালে কী উদ্দেশ্য থাকতে পারে মানুষের? শুধু অভিনয় করা নয়, প্রয়োজন বোধে নরহত্যা করতেও বিবেকে বাধে না এতটুকু। কাজেই বুঝতে কষ্ট হয় না ওদের এ অভিনয়ের অন্তরালে গোপনে রয়েছে ভয়ঙ্কর এক চক্রান্ত। পোড়োবাড়িতে প্রতিদিনই গভীর রাত্রে ওই যে ভয়াল ভয়ঙ্কর বিভীষিকার সৃষ্টি হয়, ওটা যে কেবল নিছক অভিনয় ছাড়া আর কিছু নয়, সেদিনই বুঝতে পেরেছে প্রবীর। যে তাকে আঘাত করেছিল, তার দেহটা ক্ষণিকের জন্য একবার স্পর্শ করবার সৌভাগ্য প্রবীরের সে সময় হয়েছিল। স্পর্শে বুঝেছিল সে কঙ্কাল বা ও জাতের কিছু নয়, রক্ত মাংসওয়ালা সাধারণ মানুষ সে। তাই তার ভ্রম ঘুচে গেছে, বুঝতে পেরেছে স্প্রিংয়ের কঙ্কাল নিয়ে নিজেরা ভূত সেজে দিনের পর দিন তারা এইভাবে অভিনয় করে চলেছে। কিন্তু কেন কেন? ওদের এই ভূতের অভিনয় করার পেছনে ভয় দেখানো ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলেও তো মনে হয় না। কিন্তু এ ভয় দেখানো কাকে? কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীকে, না সমস্ত গ্রামকে? এ প্রশ্নের উত্তর মেলে না। আর কেনই বা এ ভয় দেখানো, তারও জবাব মেলে না। চিন্তার শেষ নেই প্রবীরের। অসীম অনন্ত এই চিন্তার গভীরতা। আর এই অন্তহীন গভীরতার মাঝখানে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে সে। সহসা বাইরের দিকে খট করে একটা শব্দ। সে শব্দে ফিরে আসে প্রবীরের সম্বিত। কেমন যেন সন্দেহ হলো তার। বালিশের তলা থেকে পিস্তলটা টেনে নিয়ে নিঃশব্দে খাট থেকে নেমে সতর্কে দ্রুত পদে সে এসে পৌঁছল জানলার ধারে। বাইরে জ্যোৎস্নার আবছা আলো। দেখে শম্ভু তার ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। ঘর থেকে বেরিয়ে সে দরজার কপাট দুটো ভেজিয়ে দিয়ে হাঁটা দিল। নিঃশব্দ পদসঞ্চারে এগিয়ে চলেছে সে। চমকে ওঠে প্রবীর। সামান্য একজন ভৃত্য এত সন্তর্পণে কোথায় চলে এত রাতে? শম্ভুখানিক অগ্রসর হতে প্রবীরও রিভলভারটা পকেটের মধ্যে প্রস্তুত করে নিয়ে ঘর থেকে বেরুল। শিকারী বিড়ালের মতো ওকে অনুসরণ করল। কিন্তু কয়েক পা অগ্রসর হয়ে বুঝতে পারল ওকে অনুসরণ করা সম্ভব হবে না তার পক্ষে। মাথা ঘুরে উঠেছে বো বো করে। চারিদিকে দেখছে অন্ধকার। পাশের দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল প্রবীর। সে অবস্থা সামলে নিয়ে যখন তাকালো, শম্ভু তখন অদৃশ্য হয়ে গেছে। জেগে আছে চারিদিকে শুধু বিরাট স্তব্ধতা, নিশুতি রাতের ভয়াবহ নীরবতা। তবু দমে না প্রবীর। দেহে আবার নতুন করে শক্তি সঞ্চয় করে সে বেশ দ্রুত পায়ে অগ্রসর হল শম্ভু যেদিকে গেছে সেই দিকে। তাকে ব্যর্থ হতে হলো না। সদর মহলে পৌঁছে সে আবার দেখল শম্ভুকে। দেখল ফটক খুলে বেরিয়ে সে রাস্তায় পা দিয়েছে। প্রবীরও যথাসম্ভব অন্ধকারে গা মিশিয়ে ওর পেছনে পেছনে চলল। শম্ভুর ভ্রুক্ষেপ নেই কোনো দিকে, এগিয়ে চলেছে আপন খেয়ালে। বোধহয় ও ধারণা করতে পারেনি
কেউ তার পিছু নিতে পারে। কয়েক পা এগিয়ে সে বেঁকে জমিদার বাড়ির পেছন দিকের পথ ধরল। প্রবীরের ভ্রু দুটো কুঁচকে ওঠে গভীরভাবে। তবে কি ও পোড়ো বাড়িতে চলল? কেন? ওখানে ওর কি প্রয়োজন এই নিশুতি রাতে? বিকেলে সামান্য একখানা নতুন ইট পড়ার ভয়ে যে আতকে ওঠে, সামান্য একটা চামচিকে যার মনে ভূতের ছদ্মবেশ নিয়ে ধরা দেয়, যদিও সেদিন পোড়োবাড়ি থেকে প্রবীরকে উদ্ধার করে সে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে, তবু সেদিনের সে সাহসের সঙ্গে তার আজকের এই নিশুতি রাতের অভিযানের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। তার এই অভিযান শুধু অস্বাভাবিক নয়, এ যেন এক ভয়ঙ্কর রহস্যের দুর্বোধ্য ইঙ্গিত। তবে কে এই শম্ভু? সকলের অগোচরে যে অভিযানে বেরোয়, সে কি সত্যই একটা সাধারণ ভৃত্য হতে পারে? এ প্রশ্ন এখন থাক, কাল যথাসময়ে পোস্ট অফিসে গিয়ে এ প্রশ্নের সমাধান করে আসবে প্রবীর। হঠাৎ মাথাটা ঘুরে উঠল আবার। জ্যোৎস্নার ওপর ঘনিয়ে এলো জমাট কালো অন্ধকার। পাশে আঁকড়ে ধরবার মতো কিছু নেই, কাজেই দু হাতে চোখ ঢেকে ওকে ধুলোর আসনেই আশ্রয় নিতে হলো। যখন সুস্থ হলো তখন দেখল শম্ভু পোড়ো বাড়িটার দিকে অনেকখানি এগিয়ে গেছে। খুব অস্পষ্ট দেখা যাচ্ছে ওর সচল মূর্তি, যেন সচল একটা ছায়া। কিন্তু দেহের এ অবস্থা নিয়ে ওকে অনুসরণ করা উচিত হবে না ভেবে প্রবীর ফিরে এলো। পরের দিন পূবের সূর্য প্রায় মাথার কাছাকাছি এসে গেছে। বেলা প্রায় 11টা। প্রবীর তার ঘরে ইজি চেয়ারে নিজের দুর্বল দেহটাকে এলিয়ে রেখেছে। পোস্ট অফিসে খোঁজ নেওয়া তার হয়ে গেছে। বেলা 9টা বাজতেই শুভঙ্করবাবুর সহিসের সঙ্গে টমটম নিয়ে সে বেরিয়ে পড়েছিল পোস্ট অফিসের পথে। সেখানে টেলিগ্রাফ ক্লার্কের কাছ থেকে যে সংবাদ পেয়েছে তাতে আর নতুন করে বিস্মিত হয়নি। গতরাত্রে শম্ভুর আচরণ প্রত্যক্ষ করে সে তখনই বুঝতে পেরেছিল পোস্ট অফিসে তার জন্য এই ধরনের একটা সংবাদই অপেক্ষা করছে। টেলিগ্রাফ ক্লার্কের বিবৃতিতে জানা গেছে, ওই দিন নবদ্বীপে কোনো টেলিগ্রাম যাওয়া দূরের কথা, সেদিন মধুনগর থেকে কোনো টেলিগ্রামই পাঠানো হয়নি, কোথাও না। তাই প্রবীর ভাবছে এই শম্ভুটি কে, এবং সুখদেবী বা রাতারাতি গেল কোথায়? তবে কি সে বেঁচে নেই? শম্ভুই তাকে সরিয়ে ফেলেছে জন্মের মতো? এত অসাবধানী, এত নির্বোধ সে? হঠাৎ উড়ে এসে জুড়ে বসা এক সম্পূর্ণ অচেনা অজানাকে একদিন সরল বিশ্বাসে সে গ্রহণ করে এসেছে। তার সম্বন্ধে এতটুকু কৌতূহল প্রবীরের মনে জাগেনি? এই বুদ্ধি নিয়ে সে এসেছে এত জটিল কেসের সমাধান করতে? তার চিন্তার ফানুস ভেসে গেল পায়ের শব্দে। 25-26 বছরের একজন অপরিচিত যুবককে সঙ্গে নিয়ে শুভঙ্করবাবু ঘরে ঢুকলেন। ইনিই প্রবীর চৌধুরী। প্রবীরকে দেখিয়ে সঙ্গী ভদ্রলোকটিকে কথাটা বললেন শুভঙ্করবাবু। তারপর প্রবীরকে বললেন, আপনাকে সেদিন আমার যে ভাগ্নেটের কথা বলেছিলাম না প্রবীরবাবু, আমার সেই ভাগ্নে যোগেন। নমস্কার যোগেনবাবু। নমস্কার। প্রতি নমস্কারের পালা শেষ হলে প্রবীর বলল, আপনি সত্যই ভাগ্যবান যোগেনবাবু। সহসা এই অপ্রত্যাশিত উক্তিতে যোগেনবাবু কি যে বলবেন ভেবে না পেয়ে ফ্যালফ্যাল করে বোকার মতো তাকাতে লাগলেন প্রবীরের মুখের দিকে। কথাটা বুঝতে পারলেন না? প্রবীর হাসি মুখে বলে, সত্যই তাই। যোগেনবাবু হেসে বললেন। তার ওই হাসিতে সলজ্জ ভাবও ফুটে উঠল অনেকখানি। প্রবীর ব্যাপারটা এবার পরিষ্কার করে দেয়। শুভঙ্করবাবুর মুখে শুনেছি আপনিই ওর এই বিরাট সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আপনি বলুন, এরকম সম্পত্তি লাভ কজনের ভাগ্যে ঘটে? ও এই, একচোট হেসে নিলেন যোগেনবাবু। শুভঙ্করবাবু নিঃসন্তান। বহুদিন আগে বিয়ের প্রথম দিকে ছেলে অবশ্য একটি হয়েছিল, কিন্তু 1 মাস পূর্ণ হবারও সুযোগ পায়নি। তার পূর্বেই পৃথিবীর মায়া কাটিয়ে সে গেছে মহাপ্রস্থানের পথে।
তারপর এ পর্যন্ত আর কোনো সন্তান হয়নি শুভঙ্কর বাবুর। কাজেই তিনি তার এই একমাত্র স্নেহভাজন ভাগিনেও যোগেনবাবুর নামেই তার বিরাট সম্পত্তি দান করেছেন উইলে। ভবিষ্যতে যদি নিরুপমার গর্ভে কোনো সন্তান না হয়, তাহলে তার অবর্তমানে যোগেনবাবুই হবেন এই বিরাট সম্পত্তির একমাত্র মালিক। কিন্তু সন্তান হবার আশঙ্কাও চিরতরে লুপ্ত হয়ে গেল নিরুপমার মৃত্যুতে। সুতরাং এখন ধরা যেতে পারে যে শুভঙ্করবাবুর মৃত্যুর পর যোগেনবাবুই এই সম্পত্তি লাভ করবেন। অবশ্য তিনি যদি তার মতের আর কোনো পরিবর্তন না করেন তবেই। ব্যাপারটা মনে মনে একবার চিন্তা করে নিয়ে প্রবীর বলল যোগেনবাবুকে, শুনেছি আপনি এই গ্রামেই থাকেন। আরও কিছু বলতো প্রবীর, কিন্তু মাঝপথে বাধা দিয়ে যোগেনবাবু বললেন, আগে হ্যাঁ, এই গ্রামেই থাকি শিবতলায়। এখান থেকে 1/2 মাইলটা দূরে। মামাবাবুর মুখে আগেই শুনেছিলাম আপনি এসেছেন, কিন্তু নানা কাজে কদিন আর আশা হয়ে ওঠেনি। আজ একটু সময় হলো, কিন্তু এখানে পা দিয়ে শুনলাম আপনার বিপদের কথা। জেনে শুনে কেন গেলেন অমন সর্বনেশের জায়গায়? হেসে প্রবীর বলে, জানেন যোগেনবাবু, অসীমদার কাছে আমি মানুষ। রহস্য রোমাঞ্চের গন্ধ পেলে তার মতো আমিও হয়ে উঠি উন্মাদ। সেই রহস্য সমাধান না করা পর্যন্ত কোনো বাধাই আমাকে আটকাতে পারে না। জিদ থাকা ভালো, বলেন যোগেনবাবু। যাই হোক, শরীরটা একটু সুস্থ বোধ করছেন তো? আগে হ্যাঁ, খানিকটা। বেশ, এটুকু শুনে আনন্দ। তা এদিকে এগুলেন কদ্দূর? খুনের কথা বলছেন? প্রবীর বলে, মোটেই অগ্রসর হতে পারিনি। ব্যাপার খুবই ঘোরালো। আমিও তা বুঝছি। শুনেছি কলকাতার মধ্যে আপনারা যথেষ্ট নামকরা ডিটেকটিভ, আর নামকরা ডিটেকটিভেরই যখন বেগ পেতে হচ্ছে। নামকরা ডিটেকটিভ আমি ঠিক নই যোগেনবাবু, প্রবীর বলে। তবে আমি যার অ্যাসিস্ট্যান্ট তিনি অবশ্য গ্রেট রিনাউন্ড। তার নাম অসীম কুমার চট্টোপাধ্যায়। তবে হ্যাঁ, আমি আপ্রাণ চেষ্টা করব যত তাড়াতাড়ি এই রহস্যের সমাধান হয়। একটু নীরব থেকে যোগেনবাবু জিজ্ঞেস করলেন, কিন্তু কীরকম বুঝছেন? খুনিকে ধরা সম্ভব হবে? নিশ্চয় হবে। কণ্ঠ বেশ দৃঢ় করে একথা বলল প্রবীর। যাক, আমরা তাই চাই। যেন কিছু আশ্বস্ত হলেন যোগেনবাবু। বললেন, যদিও মামিমা বা নায়েব মশাইকে আমরা আর ফিরে পাবো না, তবু খুনি তার পাপের সাজা পাক, এ আমাদের একান্ত কামনা। যোগেনবাবুর কথার পিঠে শুভঙ্করবাবু বললেন, শুধু তাই নয় যোগেন, এমনও হতে পারে খুনি তার খুনের জের আরও চালিয়ে যাবে। কাজেই সেদিক দিয়েও চটপট তাকে খুঁজে বের করা চাই, তাই না প্রবীরবাবু? নিশ্চয়ই, সমর্থন জানায় প্রবীর। শুভঙ্করবাবু একটু থেমে আবার প্রশ্ন করেন, আচ্ছা প্রবীরবাবু, আপনি কিছু ঠাহর করতে পারলেন খুনি কী উদ্দেশ্যে এমন খুন করে বেড়াচ্ছে? আগে না, এক্ষেত্রে উদ্দেশ্য জানতে পারলেই আমার কাজ প্রায় শেষ হয়ে যাবে। যে সমস্যার মধ্যে এসে পৌঁছেছি, তাতে যেদিন আমরা এই খুনের উদ্দেশ্য বুঝতে পারবো, সেই দিনই খুনিকে অ্যারেস্ট করতে পারবো বলে আমার বিশ্বাস। শুভঙ্করবাবু চিন্তিত হলেন। সকলেই নীরব, সকলেই চিন্তাচ্ছন্ন। সন্ধ্যারতির শব্দ আসছে বামুনপাড়ার কালী মন্দির থেকে। ঘড়িতে তখন 7:30 কি 7:45। নির্মেঘ আকাশে অজস্র তারার ঝিকিমিকি। বাতাসে নেই এতটুকু চাঞ্চল্য। কৃষ্ণপক্ষের শেষ জমাট অন্ধকার চারিদিকে। এই নিরন্ধ্র আধারে নজরে পড়ে শুধু গুটি কয়েক জোনাকির ক্ষীণতম আলোক বিতরণের আপ্রাণ চেষ্টা। কিন্তু অমন ভয়ঙ্কর আধার দানবের তুলনায় ওদের ওই ক্ষীণ আলোকবিন্দুর মূল্য কতটুকু? এমন সময়ে অন্দরে বসবার ঘরে ধূমপানরত শুভঙ্করবাবুর কাছে এসে শম্ভু বলল, আমার হাতে এখন কোনো কাজ নেই বাবু, তাঁতিপাড়া থেকে একবার ঘুরে আসছি, 1/2 ঘন্টার মধ্যে ফিরব। শুভঙ্করবাবু গড়গড়া টানতে টানতে বললেন, রাত্রে তাঁতিপাড়ায় আবার কি দরকার পড়ল? বিনীতভাবে শম্ভু বলে, আগে চিড়ের দরটা একবার জেনে আসবো বাবু, যদি সুবিধে হয় যাবার সময় কিছু চিড়ে নিয়ে যাব নবদ্বীপে।
শুভঙ্করবাবু অনুমতি দিলেন। অনুমতি পেয়ে জমিদার বাড়ি পরিত্যাগ করে শম্ভু সুখদেবের কুড়েটিতে এসে প্রবেশ করল এবং প্রয়োজনীয় কাজ সেরে দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু এ কি, তাঁতিপাড়ার দিকে না গিয়ে জমিদার বাড়ির পেছনে রাস্তা ধরল শম্ভু। কি মতলব? তাঁতিপাড়ায় যাবার ছলে বাড়ি থেকে বেরিয়ে এদিকে কেন? অন্ধকারের মধ্য দিয়ে খুব দ্রুত পদে পোড়োবাড়িটার দিকে অগ্রসর হল। মাথার ওপর তারার আলো, আশেপাশে জোনাকির দ্বীপ। নামেই আলো, কাজে কিছু নয়। অন্ধকার যেন আরও গভীর করে তোলে। শম্ভু চলেছে জোনাকি জলাপথে। পোড়োবাড়ির জমাট অন্ধকার ক্রমে নিকটতর হচ্ছে। বাড়িটা যত কাছে আসছে, শম্ভুর বুকের স্পন্দনও তত বাড়ছে। ক্রমে সে এসে পৌঁছল জলার ধারে। সামনে পোড়োবাড়িটার কঙ্কাল বিভীষিকার মতো দাঁড়িয়ে। জলার ধারে একটু স্থির হয়ে দাঁড়িয়ে কে যেন চিন্তা করে নিল শম্ভু। তারপর খুব সন্তর্পণে অন্ধকারের মধ্যে নিজেকে যথাসাধ্য মিশিয়ে দেবার চেষ্টা করে সে অগ্রসর হলো বাড়িটার দিকে। কাঁটা ঝোপে আচ্ছন্ন প্রশস্ত প্রাঙ্গণ অতিক্রম করে শম্ভু ফাটল ধরা বারান্দায় এসে দাঁড়ালো। সরসর সরসর শুকনো পাতার আওয়াজে শম্ভু চমকে উঠল। কিন্তু পকেটে মরচে ধরা পুরনো টর্চটা থাকা সত্ত্বেও সেটা জ্বালতে সাহস হলো না তার। যদি টর্চের আলো মানুষ ভূতদের নজরে পড়ে, তাহলেই রীতিমতো বিভ্রাটের সৃষ্টি হবে। শব্দটা শুনে শম্ভু অনুমানে বুঝল সাপ। শব্দটা আস্তে আস্তে চলে গেল দূরে। শম্ভু আরও খানিকক্ষণ চুপ করে বারান্দায় দাঁড়িয়ে রইল। তারপর ভাঙা দরজা দিয়ে পোড়োবাড়ির ভেতরে প্রবেশ করল। দুঃসহ অন্ধকারের অখণ্ড রাজ্য। অন্ধকার ছাড়া আর কিছু নজরে পড়ে না। দৃষ্টি অন্ধ হয়ে গেছে এই অন্ধকারে। যথাসাধ্য সতর্ক হয়ে শম্ভু এলো ভেতরের দিকে। প্রায় মিনিট 20 অন্ধকারে হাতড়ে হাতড়ে ওপরে উঠবার সিঁড়িটা আবিষ্কার করল সে। ওপরে ওঠাই ওর উদ্দেশ্য। সেকেন্ড সিঁড়ির নিচে দাঁড়িয়ে চিন্তা করে নিয়ে শম্ভু যেই সিঁড়ির প্রথম ধাপে পা দিয়েছে, অমনি খ্যাস একটা অপরিচিত অদ্ভুত আওয়াজে চমকে উঠল সে। ব্যাপার কি? শব্দ লক্ষ্য করে তাকাতে যা দেখল, তাতে আরেক দফা চমকে তো উঠলই, সেই সঙ্গে বিস্মিত এবং আনন্দিত হলো খুব। দেখল 15 তফাতে একটা দেওয়ালের খানিকটা ফেটে দুফাক হয়ে গেল। দেখা দিল বিরাট একটা গহ্বর, আর সেই গহ্বর থেকে বেরিয়ে আসছে একটা টর্চের আলো। আলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। শম্ভুর ভেতরটা শুকিয়ে এতটুকু হয়ে গেল। সাঁ করে বিদ্যুৎ বেগে সে এসে আশ্রয় নিল সিঁড়ির তলায়। লোকটা তাহলে তাকে দেখতে পায়নি, বাঁচা গেছে। কি দুর্ভাবনাই না হয়েছিল। এবার লোকটির গতিবিধির উপর সে নজর রাখল। দেখে লোকটা গহ্বর থেকে বেরিয়ে এসে গহ্বরটির পাশেই দেওয়ালের গায়ে কি যেন করল। করতেই ফাটা দেওয়ালটা জোড়া লেগে গেল। বন্ধ হলো গুপ্ত গহ্বর পথ। টর্চ হাতে নিয়ে লোকটা সিঁড়ির দিকে এগিয়ে আসছে। কোনো প্রয়োজনে যদি সে সিঁড়ির তলায় আসে। শম্ভুর বুকের স্পন্দন বাড়তে থাকে। লোকটা সিঁড়ির তলায় এলো না। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো ওপরে। শম্ভু কান খাড়া করে শুনছে ওর পায়ের শব্দ। পায়ের শব্দ যখন আস্তে আস্তে মিলিয়ে গেল, শম্ভু তখন সন্তর্পণে বেরুলো সিঁড়ির নিচ থেকে। তারপর শুনতে চেষ্টা করল কোথাও সন্দেহ করবার মতো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে কি না। না, ঝিল্লির একটানা রব ছাড়া আর কোনো শব্দ কানে আসে না। নিশ্চিন্তে শম্ভু এবার পা বাড়ায় বারান্দার ওপাশের দেওয়ালের দিকে, যেখানে গুপ্তদ্বার। দেওয়ালের কাছে এসে সে আর একবার শুনবার চেষ্টা করে কোথাও সাড়া শব্দ পাওয়া যাচ্ছে কি না। এবার ওই ঝিল্লির আর্তনাদ ছাড়া আর কোনো শব্দ নয়। দুর্গা নাম স্মরণ করে শম্ভু এবার পকেট থেকে বার করল তার টর্চ এবং টর্চের মুখটা দেওয়ালের খুব কাছে এনে, যাতে আলোটা প্রসার লাভ করতে না পারে, সুইচ অন করে দিল। বেরিয়ে এলো আলোর ধারা এবং সে আলোয় সন্ধানী দৃষ্টি দিয়ে সে খুঁজতে লাগলো দেওয়ালের কোন পাশে আছে গুপ্ত দ্বার খোলবার যন্ত্রটা।
সিঁড়ির তলা থেকে সে বেশ স্পষ্ট লক্ষ্য করেছে লোকটা দেওয়ালের গায়ে হাত দিয়ে কিছু একটা করতে বন্ধ হয়েছে গুপ্তপথের দরজা। শম্ভুর ধারণা এবং দৃঢ় বিশ্বাস, যে যন্ত্রের সাহায্যে লোকটা বন্ধ করেছে দরজা, সেই যন্ত্রটার সাহায্যেই দরজাটা খোলাও সম্ভব হবে। যন্ত্র আবিষ্কার করতে শম্ভুকে বেগ পেতে হলো না। দেওয়ালটার চুন বালি খসা এক অংশের ইটের ফাঁকে সে দেখল ছোট্ট একটা কাঠের টুকরো। টর্চ নিভিয়ে কাঠের টুকরোটির উপর যে একটু চাপ দিয়েছে, অমনি খ্যাস, মৃদু শব্দে খুলে গেল গুপ্তপথের দরজা। শম্ভুর চোখ দুটো ঝকঝক করে উঠল আনন্দে, উত্তেজনায়। মুহূর্ত বিলম্ব নয়, শম্ভু আর একবার টর্চের আলো নিক্ষেপ করে দেখল গহ্বরের মুখ থেকে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। নতুন সিঁড়ি, খুব হালেই, 2-3 মাসের মধ্যে তৈরি করা হয়েছে বুঝতে কষ্ট হয় না। অবাক হয়ে যায় শম্ভু, কিন্তু বিলম্ব করলে বিপদ ঘটতে পারে। যদিও প্রতি পদে প্রতি মুহূর্তে এখানে বিপদের আশঙ্কা। বিপদের দীর্ঘশ্বাসে বাড়িখানার আবহাওয়া বিষাক্ত হয়ে আছে যেন। যাই হোক, কাল বিলম্ব না করে শম্ভু নামল গহ্বরের মধ্যে। তারপর ভেতরকার দেওয়ালের টর্চের আলো নিক্ষেপ করতেই একটা উজ্জ্বল পিতলের বোতাম চোখের সামনে চকচক করে উঠল। শম্ভু চাপ দিল বোতামটিতে, বন্ধ হলো গহ্বর পথ। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে এবার সিঁড়ি বেয়ে নামতে লাগল। তার হাতের টর্চটা নিবানো, হাতড়ে হাতড়ে সে নেমে চলেছে ধাপের পর ধাপ। প্রায় 10 ধাপ নেমে সমতল জায়গা। মুহূর্তের জন্য টর্চটা আর একবার জেলে দেখল। সামনে চলে গেছে সুদীর্ঘ সরু বারান্দা, সোজা বহু দূর। টর্চটা আবার নিবাতেই শম্ভুর চোখের সামনে নেমে এলো অমানিসার জোয়ার। সে অন্ধকার যেন গলা টিপে শম্ভুকে হত্যা করতে চায়, কিন্তু শম্ভু গ্রাহ্য করে না। অগ্রসর হয় ওই জমাট অন্ধকারের মধ্য দিয়েই, অচেনা অজানা রহস্যময় পাতালপুরীর পথ ধরে। কি গভীর নিস্তব্ধতা, কি অসহ্য থমথমে ভাব! তবু শম্ভু অগ্রসর হয়। এ রহস্যের সমাধান তাকে করতেই হবে, না হলে নিজের কাছে নিজের মাথা হেঁট হয়ে যাবে। নিঃশব্দ পদসঞ্চারে দ্রুত অগ্রসর হয় সে। এক্ষেত্রে চোখের কোনো কাজ নেই, অর্থাৎ অন্ধকারের মধ্যে দৃষ্টি ব্যর্থ। সুতরাং চোখের পরিবর্তে কান দুটি এখন কাজ করে যাচ্ছে অত্যন্ত সতর্কভাবে। বেশ খানিকটা অগ্রসর হওয়ার পর শম্ভু হঠাৎ থেমে পড়ল। চোখ দুটোতে তীব্র উত্তেজনা, কান দুটো হয়ে উঠল আরও সজাগ। এতটুকু ক্ষীণ শব্দও যেন অসতর্কতায় কর্ণকুহর থেকে বিচ্যুত হয়ে না যায়। শম্ভুর কাছ থেকে প্রায় 10 হাত তফাতে দালানের ডান দিকে একটা ঘর থেকে এক ফালি মৃদু আলোর রেখা এসে পড়েছে দালানের নতুন মেঝের উপর। কিন্তু কোনো কথাবার্তা বা শব্দ কানে আসে না, এমনকি ও ঘরে কোনো জনমানব আছে বলেও মনে হচ্ছে না। কিছুক্ষণ স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর শম্ভু অগ্রসর হলো ঘরখানার দিকে। খুব ধীরে, খুব সতর্ক পায়ে অগ্রসর হলো। কাছে এসে দরজার একপাশে দাঁড়িয়ে আবার কান খাড়া করে শুনবার চেষ্টা করে ঘরের মধ্যে মানুষের কোনো সাড়া পাওয়া যায় কি না। হ্যাঁ, শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু সে শব্দে শম্ভু ভীত না হয়ে আশ্বস্ত হলো। মৃদু নাক ডাকার আওয়াজ, এবং একাধিক ব্যক্তির নাসিকে থেকে যে শব্দের উৎপত্তি তাও বুঝতে পারে। শম্ভু এবার সন্তর্পণে খোলা জানলা দিয়ে ঘরে উঁকি মেরে দেখল মেঝের উপর 5-6 জন লোক অঘরে ঘুমোচ্ছে। যাক, বাঁচা গেল। বিন্দুমাত্র অপেক্ষা না করে শম্ভু আবার অগ্রসর হলো সামনে। এ পাতালপুরীর শেষ কোথায় দেখতেই হবে। একটু আলোর ছোঁয়া পেয়ে আবার সে গায়ে এলিয়ে দিল আধার স্রোতে। সেই সঙ্গে চোখের কাজ বন্ধ হলো, কান দুটো হয়ে উঠল সজাগ। চলতে চলতে আরও 30-40 গজ এগিয়ে এসেছে, হঠাৎ ধাক্কা খেল কঠিন দেওয়ালে। ব্যাপার কি? পাতালপুরী শেষ হয়ে গেল নাকি? ক্ষণেকের জন্য টর্চটা জেলে শম্ভু দেখল সামনে আর পথ নেই, কিন্তু পথ 2 ভাগে বিভক্ত হয়ে তার একটা গেছে ডান দিকে আর একটা গেছে বাঁ দিকে। বাঁ দিকের পথ ধরে অগ্রসর হলো শম্ভু। চোখ দুটো জ্বলছে জ্বলছে প্রচণ্ড উত্তেজনায়।
হাত 15 অগ্রসর হয়েছে, এমন সময় খুব মৃদু একটা শব্দ, খ্যাস। চমকে বিস্ময়ে শম্ভু লক্ষ্য করে তার সামনে জমাট অন্ধকারের খানিকটা ধীরে ধীরে সরে যাচ্ছে একপাশে, এবং সেখান দিয়ে ক্রমশ ফুটে উঠছে মৃদু আলোয় আলোকোজ্জ্বল একটি ঘরের খানিকটা। শম্ভু বিদ্যুৎ বেগে সেখান থেকে সরে এসে আড়ালে আত্মগোপন করে ব্যাপারটা লক্ষ্য করতে লাগল। দেখল অন্ধকার আস্তে আস্তে সরে আয়তক্ষেত্র আকারের একটা পথের সৃষ্টি হলো। সেই পথ দিয়ে এক স্বাস্থ্যবান দীর্ঘাকৃতি ব্যক্তি এ পিঠে এসে নামল। তারপর পথের পাশে দেওয়ালের গায়ে যেই সে হাত দিল, অমনি যেভাবে দরজাটা খুলেছিল সেইভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। লোকটার পায়ের ভারী জুতোর আওয়াজ আসছে, হাতে জ্বলন্ত টর্চ। সে আলোয় পথ দেখে ও এগিয়ে আসছে ক্রমশ। লোকটাকে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে টর্চের আলোর অগ্রগতি, আর শোনা যাচ্ছে জুতোর ভারী আওয়াজ, খটখট খটখট। শম্ভু যেদিক থেকে এসেছে লোকটি অগ্রসর হলো ওই দিকে। জুতোর আওয়াজ ক্রমে ক্ষীণ হয়ে আসছে। লোকটি এগিয়ে গেছে অনেকখানি। শম্ভু আর অপেক্ষা না করে যে গুপ্ত পথ দিয়ে ওর আবির্ভাব ঘটল সেদিকে একটু এগিয়ে সামনে টর্চের আলো নিক্ষেপ করল। দেখল হাত পাঁচের তফাত থেকে শুরু হয়ে একটা সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে ওপর দিকে। প্রায় 9-10 ধাপে শেষ হয়েছে সিঁড়ি, শেষ হয়েছে একটা দেওয়ালে, আর দেওয়ালটার গায়ে বসানো রয়েছে একটা সুইচ। গুপ্তপথের চাবি নিশ্চয়। শম্ভু তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে গিয়ে সুইচটা অন করে দিল। অমনি মৃদু শব্দে গুপ্ত দরজা আত্মপ্রকাশ করল। কিন্তু এ কি? শম্ভু চমকে উঠল ওপাশের ঘরখানি দেখে। সেই সঙ্গে ওর মুখখানা আশার দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল। ক্ষিপ্র হস্তে সুইচ টিপে গুপ্ত দরজা বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে সে আবার নিচে নেমে এলো। কিন্তু এখানেই তার কর্তব্য শেষ হলো না। এবার ডান দিকে যে পথ গেছে সেই পথ ধরে অগ্রসর হলো। খানিক যেতেই টর্চের আলোয় দেখল বাঁ দিকের মতো এদিকেও একটি ঊর্ধ্বমুখী সিঁড়ি, এবং সিঁড়ির শেষে চওড়া দেওয়ালে শেষ হয়ে গেছে পথ। শুধু তাই নয়, দেওয়ালের গায়ে একটি সুইচও বসানো হয়েছে আগেরটির মতো। এবং আরও বিস্ময়ের ব্যাপার যে এদিকের সুইচটি অন করেও শম্ভু দেখতে পেল একটি ঘর, যে ঘরটি দেখে ওর মুখখানা উজ্জ্বল হয়ে উঠল আগেকার মতোই। শম্ভুর মনে যে প্রশ্নগুলি জটিল আকার ধারণ করেছিল সে প্রশ্নগুলির অধিকাংশেরই সমাধান হয়ে গেল। আর অপেক্ষা করল না সে। গুপ্তপথের গুপ্ত দরজা বন্ধ করে দিয়ে দ্রুত অথচ নিঃশব্দ পায়ে অগ্রসর হল যেদিক থেকে এসেছিল সেই দিকে। কিন্তু আগেকার সেই ঘরের সামনে এসেই আঁতকে উঠল। যে ঘরে ঘুমিয়েছিল 5 জন লোক। কি সর্বনাশ! ঘুমন্ত ঘর জেগে উঠেছে, কথাবার্তা চলছে ভেতরে। কেমন করে সে এবার কক্ষটি অতিক্রম করবে? ঘরের ওই ছোট্ট খোলা দরজাটা হিমালয়ের চেয়ে অধিক ভয়ঙ্কর ও অধিক দুর্লঙ্ঘ মনে হলো শম্ভুর কাছে। হঠাৎ ঘরের ভেতর থেকে এমন একটা কথা তার কানে এলো যাতে তার অন্তরাত্মা কেঁপে উঠল ছ্যাঁত করে। প্রবল আগ্রহ নিয়ে সে শুনতে লাগল ওদের পরবর্তী কথাগুলো। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মুরারি মোহন বিচের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত এর 3য় পর্ব। এরপরে আসছে 4র্থ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।